আমরা কেমিস্ট্রিতে কিছু কিছু জিনিস পড়বো। একটা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্টে যেটা পড়বো সেটা কিছু স্ট্রাকচার দেখবো। তো আজকে আমরা বেসিক্যালি পি ব্লক এবং কেমিক্যাল বন্ডিং মিলিয়ে একটা সেগমেন্ট পড়তে যাচ্ছি, পি ব্লক আর কেমিক্যাল বন্ডিং নিয়ে। তো ফার্স্টে আমরা পড়ছি হচ্ছে H3PO4। তো H3PO4 যখন হয় তখন এটা কেমন স্ট্রাকচার হয় আমরা জানি। যখন এরকম স্ট্রাকচার করবো তখন সবসময় আগে পি এর মাথায় ডাবল বন্ড ও দিয়ে দেবো। তারপর কী হবে, তারপর এখানে OH আসবে, এখানে OH আসবে, এখানে OH আসবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে H3PO4। এবার যে জিনিসটা আমরা জানতে চাই সেটা হচ্ছে H3PO3 ব্যাপারটা। তো H3PO3 এটা যদি আমরা জানতে চাই তাহলে কি করব, তাহলে পি ডাবল বন্ড ও করবো। আগে কি করব, পি ডাবল বন্ড ও, তারপরে তারপরে এখানে একটা OH, তার মানে কি O3 পূরণ হয়ে গেল, আর এখানে H দিয়ে দেবো। তাহলে এখানে অ্যাসিডিক হাইড্রোজেন কটা, এখানে অ্যাসিডিক হাইড্রোজেন হচ্ছে দুটো। তো অ্যাসিডিক হাইড্রোজেন হচ্ছে দুটো, আর বেসিসিটি তাহলে কত হবে, বেসিসিটি 2। এখানে বেসিসিটি কত হবে, এখানে বেসিসিটি হবে 3, বেসিসিটি 3। আর এবার আমরা পড়বো হচ্ছে H3PO2। সো H3PO2 যদি পড়ি তাহলে পি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে H3PO2, এখানে একটা OH। তার মানে এর বেসিসিটি কত, এর বেসিসিটি হচ্ছে 1। এর বেসিসিটি কত, এর বেসিসিটি হচ্ছে 1। তাহলে আমরা যদি দেখি এখানে H3PO4 দেখি, তাহলে এর বেসিসিটি হচ্ছে 3। H3PO4 এর বেসিসিটি হচ্ছে 3। H3PO4 এর বেসিসিটি কত, H3PO4 এর বেসিসিটি 3। H3PO2 এর বেসিসিটি হচ্ছে 2, আর H3PO2 এর বেসিসিটি হচ্ছে 1। H3PO2 এর বেসিসিটি হচ্ছে 1। এবার আমরা জানবো যে কিছু স্ট্রাকচার আমরা কিভাবে করব। যেমন একটা স্ট্রাকচার আছে H4P2O7, এটা স্ট্রাকচার আমরা কিভাবে করব। তো H4P2O7 এটা যদি দেখি, তো H4P2O7 এরকমের ক্ষেত্রে আমরা কি করব, একটা H2O যোগ করে দেবো। H2O যোগ করে দিলে এই অডটা ইভেন হয়ে যাবে। অডটা যদি ইভেন হয়ে যায় তার মানে এখানে হবে H6P2O8। এটার সাথে যদি আমি 2 ভাগ করে দিই তাহলে আমি কি পাবো, এটার সাথে যদি 2 ভাগ করে দিই তাহলে আমি পাবো হচ্ছে H3PO4 পাবো। সো H3PO4 যদি পাই তাহলে আমি H3PO4 এর স্ট্রাকচার জানি। এবার সেখান থেকে জল বের করে দিতে হবে, কারণ আমি জল যুক্ত করেছিলাম, জলটা বের করে দেবো। যেমন আমরা যদি দেখি তাহলে H3PO4 এর আমরা কীরকম জানি স্ট্রাকচার, এটা আমরা জানি যে H3PO4 এর স্ট্রাকচার এরকম হয়। H3PO4 এর স্ট্রাকচার কেমন হয়, H3PO4 এর স্ট্রাকচার এরকম হয়, তাই তো। H3PO4 এর স্ট্রাকচার এরকম হয়। তো এখান থেকে তাহলে আমি বার করে দেবো, এটা হচ্ছে H3PO4। তো এবার এই স্ট্রাকচার থেকে আমি কী করে দেবো, আমি এখান থেকে জল বার করে দেবো। তাহলে এখান থেকে যদি আমি জল বার করে দিই তাহলে একদম ইজিলি দেখা যাচ্ছে। তার মানে কি POP ডাবল বন্ড OH ডাবল বন্ড OH, তাই তো। তাহলে দেখ এটা আমরা কী পেলাম, H4P2O কত, H4P2 1 2 3 4 5 6 7, H4P2O7 যেটা আমরা চাচ্ছিলাম, H4P2O7। তাহলে এই স্ট্রাকচারগুলো আমরা দেখলাম। সো এবার আরেকটা করা যাক, সেটা হচ্ছে তাহলে এটা গেল H4। এবার একটা করা যায় সেটা হচ্ছে H4P2O6 যদি করা যায়, H4P2O6। এবার একটা করা যেতে হয় সেটা হচ্ছে H4P2O6। সো H4P2O6 এই ধরনের করার ক্ষেত্রে এগুলোও খুব ভালো। তো একই রকম H2O অ্যাড করে দেবো, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে H6P2O7। তাহলে আমি যদি ভাঙি এটাকে, তাহলে আমি কী নোন স্ট্রাকচারে ভাঙতে পারি, একটা হচ্ছে H3, আমরা কী নোন স্ট্রাকচার H3PO4 একটা ভাঙতে পারি, H3PO4 যেটা আমি জানি, H3PO4 জানি। আর একটা কিছু ভাঙতে পারি, আরেকটা যদি ভাঙি তাহলে আরেকটা ভাঙতে পারবো H3PO3, এই দুটোতে ভাঙতে পারবো। এবার এই দুটো স্ট্রাকচার এঁকে এর থেকে জল বের করে দেবো। এই দুটো স্ট্রাকচার দেখতে কেমন হয়, আমরা আগেই এঁকেছি এই স্ট্রাকচারটা। তো এই স্ট্রাকচারটা হবে H3PO3, তো PO4 ফার্স্টে, সো
ডাবল বন্ড ও, ও এইচ, ও এইচ, ও এইচ, আর এখানে হচ্ছে ও এইচ, পি ডাবল বন্ড ও, এইচ, ও এইচ। তাহলে এর ক্ষেত্রে এখান থেকে আমি ওয়াটার বার করে দিলাম। তাহলে আমি কি পাবো? তাহলে আমি পেয়ে যাচ্ছি, দেখ 1 2, তার মানে দুটো P2 পেলাম, P2 পেলাম। আর অক্সিজেন কত? 1 2 3 4 5 6, তাই তো? O6, আমি O6 বলেছিলাম, H4P2 O6, তার মানে O6। এবার দেখ এখানে H4 এসে গেছে, 1 2 3 4, তো 4টে আছে যেহেতু, এই জন্য H4P2 O6। এবার নেমিং অফ রিয়াকশানস। তো নেমিং অফ রিয়াকশানসটা দেখবো। নেমিং অফ রিয়াকশানের মধ্যে আমি ফার্স্টে এটা পড়বো, একটা হচ্ছে অক্সো অ্যাসিডস আর একটা হচ্ছে অক্সি অ্যাসিডস। একটা হচ্ছে অক্সো অ্যাসিডস আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। তো আমরা জানি যে কোনো কিছুর ম্যাক্সিমাম যে অক্সিডেশন স্টেট, সেটার জন্য আমরা কী লিখি? ইক লিখি। ইক অধিক, যেমন আমরা বলি অধিক, অধিক, অধিক মানে কি? বেশি। তো ইক, তো এখান থেকে আমি ইক পাচ্ছি। এবার তাহলে আমি 13th 14th 15th 16th অ্যান্ড 17 এই গ্রুপগুলোতে অধিক কোনটা পাচ্ছি? এই গ্রুপগুলোতে অধিক কোনটা পাচ্ছি? তো 13 গ্রুপে পাচ্ছি +3 হচ্ছে বোরন, যেমন বোরন নিলাম এখান থেকে বোরন। এখানে কন সি মানে কার্বন সিলিকন, কন সি। এখানে হচ্ছে না পি মানে নাইট্রোজেন আর সোডিয়াম ফসফরাস, তাই তো? নাইট্রোজেন আর ফসফরাস, না পি। পটাশিয়াম, পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, ফসফরাস। 16তে কী পাচ্ছি? 16তে হচ্ছে সালফার পাচ্ছি। 17তে আমি কী পাচ্ছি? ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন পাচ্ছি। তো এখানে অধিক হচ্ছে +3, এখানে অধিক হচ্ছে +3, এখানে অধিক কি? এখানে অধিক হচ্ছে +4, এখানে অধিক হচ্ছে +4। তো এটা হচ্ছে ইক অ্যাসিড বানাবে, এটা হচ্ছে ইক অ্যাসিড বানাবে। আর এর ক্ষেত্রে +3 হচ্ছে ইক বানাবে, এর ক্ষেত্রে +3 হচ্ছে ইক বানাবে। আর দেখ 15 নম্বর গ্রুপে যদি যাই, 15 নম্বর গ্রুপে দুরকম পাই, একটা হচ্ছে +3 পাবো আর একটা হচ্ছে +5 পাবো। +3 পাবো আর একটা হচ্ছে +5 পাবো। তো +3টা দেখ, +3টা হচ্ছে আস, তো +3টা আস অ্যাসিড বানাবে আর +5টা ইক অ্যাসিড বানাবে। +5টা কি অ্যাসিড বানাবে? +5টা হচ্ছে ইক অ্যাসিড বানাবে, +5টা ইক অ্যাসিড বানাবে, ঠিক আছে? এটা হচ্ছে 15 নম্বর গ্রুপের ক্ষেত্রে। তো 16 নম্বর গ্রুপে যদি আমি মুভ অন করি, ইফ আই মুভ অন টু 16 number group, then I will see that there is +4 and +6 simultaneously, and the +4 is As acid, +4 is As acid, and +6 is Ic acid, right? +6 is Ic acid. And now I move on to the 17 group. In 17 group we see there are various oxidation state like +5 and +3, +5 and +3. So here +5 is Ic acid and +3 is As acid. তো আমরা যদি এখানে যাই তাহলে আমরা কোনটা হাইয়েস্টেতে দেখবো? এখানে অনেকে বলবে যে +7, কিন্তু +7 কিন্তু নয়, +7 কিন্তু নয়। এখানে কিন্তু +5 হচ্ছে ইক আর +3 হচ্ছে আস, +7 অন্য কেস হয়। সো এবার ফার্স্টে আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে অর্থো অ্যান্ড মেটা অ্যাসিড। সেটা আমরা পড়বো কি? এটা হচ্ছে অর্থো অ্যান্ড মেটা অ্যাসিড, অর্থো অ্যান্ড মেটা অ্যাসিড, অর্থো অ্যান্ড meta acid, right? So let us move on to ortho and meta acid. What are ortho and meta acid? So that যদি মেটা, আমি ফার্স্টে মেটার কেসটা বোঝাচ্ছি। মেটা অর্থ মানে মোটামুটি একভাবে বোঝানো যাবে। সো দেখ, একটা এন প্যারেন্ট চেন আছে, কী আছে? এন প্যারেন্ট চেন, ঠিক আছে? সো এন প্যারেন্ট অ্যাসিড চেন, রাইট? এন প্যারেন্ট অ্যাসিড রয়েছে। সো এই এন প্যারেন্ট অ্যাসিড থেকে যদি আমি যে পরিমাণ রয়েছে সেই পরিমাণই H2O এলিমিনেট করে দিতে হবে। ধর আমি এখানে এন প্যারেন্ট চেন নিয়েছি, তো তাহলে আমার NH2O বার করে দিতে হবে। NH2O আমি বার করে দিলাম। NH2O যদি আমি বার করে দিই তাহলে আমি কী পাবো? তাহলে আমি পাবো হচ্ছে মেটা প্যারেন্ট অ্যাসিড। তাহলে আমি কী পাচ্ছি? মেটা প্যারেন্ট অ্যাসিড। সো মেটা প্যারেন্ট অ্যাসিড পাবো, মেটা প্যারেন্ট অ্যাসিড পাবো, রাইট? সো মেটা প্যারেন্ট অ্যাসিড পাচ্ছি। সো এন প্যারেন্ট চেন রয়েছে, অ্যাসিড রয়েছে, সেখান থেকে NH2O বার করে দিলে আমি মেটা প্যারেন্ট অ্যাসিড পাচ্ছি। যেমন একটা ফার্স্টে উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে একটা বোরিক অ্যাসিড। সো বোরিক অ্যাসিডের এক্সাম্পল যদি দিই, বোরিক অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে H3BO3, এটা হচ্ছে বোরিক অ্যাসিড। সো এটা কী অ্যাসিড? এটা হচ্ছে বোরিক অ্যাসিড। সো H3BO3 হচ্ছে বোরিক অ্যাসিড, রাইট? সো এটা কী অ্যাসিড? এটা হচ্ছে বোরিক অ্যাসিড। সো এটা হচ্ছে বোরিক অ্যাসিড। সেই বোরিক অ্যাসিড থেকে আমি কী বার করে দেবো? তাহলে এটা কত মোল রয়েছে? 1 মোল রয়েছে। সো 1 মোল বোরিক অ্যাসিড থেকে যদি আমি 1 মোল H2O বার করে দিই, তার মানে আমি কী পাচ্ছি? HBO2,
তাই তো HbO2 পাচ্ছি, তাহলে আমি কী পাচ্ছি HbO2। সো এই HbO2 যেটা, এটাই কিন্তু মেটাবোরিক অ্যাসিড। এটার নাম কি? এটার নাম হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে মেটাবোরিক অ্যাসিড, ঠিক আছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। এবার দেখ, এবার আমি আসছি H3PO4। H3PO4 এর কেসটা যদি দেখি, H3PO4 এর কেসটা যদি দেখি, সেখান থেকে যদি H2O বার করে দিই, H3PO4কে আমরা কি জানি? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, দেখি ফসফরিক অ্যাসিড, তাই তো? ফসফরিক অ্যাসিড। সো এটা তো ফসফরিক অ্যাসিড, তাই তো? তো ওটা ফার্স্টে দেখলাম বোরিক অ্যাসিড, এবার আমরা দেখছি ফসফরিক অ্যাসিড। তো এখান থেকে একে যদি H2O বার করে দিই, এখান থেকে যদি আমি এক H2O বার করে দিই, তাহলে আমি কী পাচ্ছি? HPO3। সো HPO3 পাচ্ছি। সো HPO3 তাহলে আমি কী লিখতে পারি? মেটা ফসফরিক অ্যাসিড। এটাকে আমি কী লিখতে পারি? মেটা ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। সো মেটা ফসফরিক অ্যাসিড, এটার থেকে আমরা কী পাবো? এটার থেকে আমরা পাবো হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? সো এটার থেকে আমরা পাচ্ছি হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড। সো দেখ, N প্যারেন্ট চেন থেকে যদি NH2 বার করে যায়, তাহলে আমি মেটা প্যারেন্ট অ্যাসিড পাই। যেমন বোরিক অ্যাসিডের ক্ষেত্রে H3BO3, এখান থেকে যদি আমি H2 বার করে দিই, তাহলে HBO2 পাই, সেটা হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। আর H3PO4, এখান থেকে যদি আমি H2 বার করে দিই, তাহলে HPO3 পাই, সেটা হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড। এবার দেখ, যদি আমি বলি যে H2SO4, এখান থেকে আমি যদি -1 H2 মানে এক H2 এলিমিনেট করে দিই, তাহলে আমি কী পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি হচ্ছে তোর SO3। তো এটাকে কি আমি লিখতে পারি যে এটা তো সালফিউরিক অ্যাসিড? তো আমি এটা লিখতে পারি মেটা সালফিউরিক অ্যাসিড। এটা কি লিখতে পারি? না, এটা আমরা লিখতে পারি না। এবার আসছে অর্থর কেসে। তো অর্থর কেস যদি জানতে হয় যে অক্সো অ্যাসিড, এবার ফার্স্টে আমরা বলতে হবে যেখানে কেন হলো না, কেন আমরা এটাকে মেটা বলতে হবে। এবার দেখ, আগের এলিমেন্টগুলোতে যখন আমি বোরিক অ্যাসিড দেখছিলাম, বোরিক অ্যাসিড থেকে মেটাবোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড থেকে মেটাফসফরিক অ্যাসিড, তো এইগুলোতে আমরা অক্সো অ্যাড করে দিতে পারি। তার মানে কি H3BO3 তো বোরিক বলছে, তো এখানে অক্সো না, সরি, মানে অর্থ। তো এটাকে আমরা বলতে পারি অর্থবোরিক অ্যাসিড। আবার এটা যখন ফসফরিক অ্যাসিড, এটাকে আমরা বলতে পারি অর্থফসফরিক অ্যাসিড, H3BO3। আবার H3BO3কে আমি বলতে পারি অর্থবোরিক অ্যাসিড, H3PO4কে আমরা বলতে পারি অর্থফসফরিক অ্যাসিড। কারণ ওগুলো থেকে আমি মেটাবোরিক অ্যাসিড পাচ্ছি, কিন্তু H2SO4 এর ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে মেটাও পাচ্ছি, আমরা বলতে পারবো না অর্থও পাচ্ছি। কেন? কারণ এখানে আমার কেস হয়ে যাচ্ছে, আমার সবসময় এই পেরেন্ট চেন থেকে যে মেটা পেরেন্ট অ্যাসিডটা আসতে হবে, মেটা পেরেন্ট অ্যাসিড ইজ অলওয়েজ আ অক্সো অ্যাসিড। এবার জানা যাক তাহলে হোয়াট ইজ অক্সো অ্যাসিড। এবার যে কেসটা আমরা পড়বো সেটা আমরা জানার চেষ্টা করবো যে হোয়াট ইজ অক্সো অ্যাসিড, রাইট? সো লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অক্সো অ্যাসিড। সো অক্সো অ্যাসিড কাদের বলে? হোয়াট আর দ্য ডেফিনেশনস অফ অক্সো অ্যাসিড? সো অক্সো অ্যাসিড হতে গেলে কিছু জিনিস থাকতে হবে। একটা হচ্ছে যে সেন্ট্রাল মেটাল রয়েছে, ঠিক আছে, যে সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে, মেটাল বলবো না, যে সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে, আই এম ভেরি সরি, আই হ্যাভ সেড মেটাল, বাট দিস ইজ নট দ্য কারেক্ট থিং। সেন্ট্রাল অ্যাটম যেটা রয়েছে, দ্যাট উইল বি আ মেটালয়েড, or that will be a non-metal, ঠিক আছে? So that will be a metalloid or that will be a non-metal. So then we will get oxo acid. So central atom যেটা আছে সেটা আমরা কি পেতে পারি? We will find that it is metalloid, either metalloid or non-metal, right? It will be either metalloid or non-metal. আর এই যে সেন্ট্রাল অ্যাটমের যে অক্সিডেশন স্টেট হবে, সেই অক্সিডেশন স্টেটটা কেমন হবে? অক্সিডেশন স্টেটটা হবে হচ্ছে গিয়ে পজিটিভ। অক্সিডেশন স্টেট কেমন হবে? অক্সিডেশন স্টেট হবে গিয়ে পজিটিভ। আর থার্ড হচ্ছে প্রেজেন্স অফ at least one hydroxyl species, right? One hydroxyl species. So presence of at least one hydroxyl species make it a oxo acid or oxy acid. So what are the things that are required for being a oxo acid? The things which are required for being a oxo acid, that is that the central atom will be a metalloid, either a metalloid or a non-metal. And the second thing is the oxidation state of the central atom, that will be positive, and presence of at least one hydroxyl species is making it
is making it a oxo acid, right? So let us now move on. So meta acid are not generally stable. এবার দেখ তার মানে কি, এবার আমরা দেখ তাহলে অক্সো অ্যাসিড না হলে আমরা মেটা বলতে পারবো না, আর মেটা যদি না পাই দেন উই ক্যানট সে দ্যাট ইট ইজ অলসো অর্থ প্রোডাক্ট, কারণ মেটা ইজ কামিং আউট ফ্রম অর্থ প্রোডাক্ট, রাইট? যেমন এই অর্থোবোরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, ওখান থেকে আমরা মেটাফসফরিক অ্যাসিড পাচ্ছি, বাট আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা পাচ্ছি না, এটাও পাচ্ছি না, আর ওটা আমরা অর্থ সালফিউরিক অ্যাসিড বলতে পারবো না। এবার দেখ জেনারেলি একটা জিনিস মাথায় রাখবি, সেটা হচ্ছে গিয়ে মেটা অ্যাসিডস আর নট জেনারেলি সো স্টেবল। So meta acids are not generally stable, right? So meta acid are not generally stable. So meta acid are not stable, unstable. Meta আমি লিখছি meta acids are not stable. So meta acids are unstable, right? So unstable. So that's why they undergo cyclization or polymerization. So that's why they undergo cyclization or polymerization. যেমন ধর H3BO3 এবার দেখ সবসময় মাথায় রাখবি, যদি মাল্টিপ্লাইড বাই 3 হয়, যদি জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি মাল্টিপ্লাইড বাই 3 হয়, মাল্টিপ্লাইড বাই 3 হয়, তাহলে অবভিয়াসলি তারা কী হবে, তারা মেটা অ্যাসিড, এটা হচ্ছে মেটা অ্যাসিডের যে জিনিসটা রয়েছে সেটা যদি মাল্টিপ্লাইড বাই 3 হয় তাহলে সেটা সাইক্লাইজেশন করবে, মানে সাইক্লিক ক্যারেক্টার গঠন করবে, ঠিক আছে? যেমন ধর একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক যে H3B3O6 H3B3O6 এর একটা এলিমেন্ট আমি পেয়েছি, H3B3O6। সো এবার এটার আমরা কি করব, এটা আমরা দেখব যে এই যে H3BO3 যদি আমি মাল্টিপ্লাইড বাই 3 করি, তাহলে যদি ডিভাইড করলাম, ডিভাইড মানে এগুলো মাল্টিপ্লাইড সবাই 3 রয়েছে, তো যদি আমরা দেখি তাহলে আমরা কী পাবো, HBO2 কী পাচ্ছি, HBO2 কেমন দেখতে হয়, তাহলে বি, ঠিক আছে, বি, তাহলে এখানে একটা ডাবল বন্ড ও, একটা আমি দিয়ে দিই OH, কারণ 3টে তো বন্ড করতে পারে, তাই না? সো HBO3। এবার দেখ, এবার এটা সাইক্লাইজেশন করলে কীরকম হবে, দেখ এইখান দিয়ে ইলেকট্রন বি নিয়ে নিল, ঠিক আছে? এবার এই অক্সিজেনটা আবার অন্য বি ডাবল বন্ড ও OH যে অ্যাটাক মারবে, ঠিক আছে, অ্যাটাক মারবে, আমি এই OHটা বাইরে রাখি, আবার এইখান দিয়ে ইলেকট্রন চলে আসবে, এইটা আবার অন্য বিকে অ্যাটাক মারবে, ঠিক আছে? এখানে OH আসলো, এখানে ডাবল বন্ড, এইখান থেকে ও নিয়ে আবার এই বিকে অ্যাটাক মারবে, তাহলে আমি কেমন দেখতে পাচ্ছি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি, এইখানে ও, BO, এখানে জায়গাটা ছোট আছে, কাজ করি এটাকে একটুখানি ছোট করে দিই, কাট করলাম, পেস্ট করলাম, তো দেখ তাহলে এটা কি, এখানে বি থাকবে, এখানে বি থাকবে, এখানে তাহলে কি চলে আসলো, এখানে ও চলে আসলো, এখানে ও চলে আসলো, এখানে বি চলে আসলো, এখানে ও চলে আসলো, এখানে কি আসবে বি, এখানে কি আসবে ও, তাহলে একটা সাইক্লিক স্ট্রাকচার পাচ্ছি। এবার এখন ওটা শেষ হয়নি, এবার একদিকে OH আছে, তার মানে এদিকে OH জুড়ে দিলাম, এদিকে OH জুড়ে দিলাম, আর এদিকে OH জুড়ে দিলাম, তাহলে স্ট্রাকচারটা এরকম দেখা গেল, তাই তো? তো এইটাই হচ্ছে সাইক্লাইজেশন করবে, ঠিক আছে, সাইক্লাইজেশন করবে। এবার আর একটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে তোর H3P3O9, H3 কী আছে, H3P3O9, এটাও একই রকমভাবেই হবে, এখানে
ফার্স্টে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো, যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো HPO3। তাহলে পি এদিকে হচ্ছে ডাবল বন্ড ও, এখানে হচ্ছে ডাবল বন্ড ও, এটা হচ্ছে OH, ঠিক আছে। সো HPO3 এটা হচ্ছে কেমন কী হলো, এটা হচ্ছে HPO3 দেখা গেলো। এবার HPO3 আমার কী করতে হবে, সাইক্লাইজেশন করতে হবে, ঠিক আছে। সাইক্লাইজেশন যদি করি তাহলে দেখ পি ডাবল বন্ড ও, এখানে একটা আছে OH, আগের মতোই ডাবল বন্ডটা একদিকে এইভাবে শুষে নেবে, শুষে নিয়ে কোথায় অ্যাটাক করবে, পিতে যে অ্যাটাক করবে। সে অ্যাটাক করার পর যদি আমি দেখি তাহলে কীরকম আসবে, আমি মেন বডিটা আঁকছি। এটা হচ্ছে পি, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে ও গেল, ঠিক আছে। H3PO9, তারপরে HPO3, ঠিক আছে, HPO3 গেল। এবার দেখ তাহলে আমি পিতে আর কী কী অ্যাড করতে হবে, তাহলে আমার পিতে আমি যদি দিই তাহলে দেখ এখানে ডাবল বন্ড ও, ঠিক আছে, মানে যখন এটা পলিমারাইজেশন করছে করে তো ওই স্ট্রাকচারটা আনবে। তো পি ডাবল বন্ড ও, পি ডাবল বন্ড ও, পি এর সাথে আরেকটা কী আসবে, পি এর সাথে আরেকটা আসবে OH অ্যান্ড OH, ঠিক আছে। পি এর সাথে OH অ্যান্ড OH আসবে। এটা বেশ সুন্দর একটা ছিল, ওইটা মিলে সাইক্লাইজেশন করবে, ঠিক আছে। তো এবার আসে পাইরোফর্ম, সো হোয়াট আর পাইরোফর্ম, সো পাইরোফর্ম আসছে এবার কী আসছে, এবার আসছে পাইরোফর্ম, সো এবার আসছে পাইরোফর্ম। সো পাইরোফর্ম আসছে। সো if metaform exists then ortho prefix can be used for the parents, এটা একটা লাইন আছে, এটা আমি এমনি বললাম। সো দেখ এটা মাথায় রাখ, এটা আগে আমি বলেছি। তো এবার হোয়াট ইজ পাইরোফর্ম হচ্ছে 2 molecules of parent ic acid নিলাম, 2 molecules of parent ic acid, 2 molecules of parent কি অ্যাসিড, ইক অ্যাসিড। এইটা তোর কিসের মধ্যে যাবে, এটা হচ্ছে H2 এর মধ্যে যাবে। H2O মানে কি, জল, তাই তো। সো 2 molecules of parent ic acid, এটা কিসের মধ্যে গেল, ওয়াটারের মধ্যে গেল, ঠিক আছে। ওয়াটারের মধ্যে যদি এর থেকে যদি ওয়াটার বের করে দিই, জলের মধ্যে যাবে না, সরি আমি একটু তড়িঘড়িতে ভুল বলছি। সো 2 molecules of parent ic acid রয়েছে, সো 2 molecules of parent ic acid, তাদের থেকে আমি ওয়াটার বার করে দিলাম, 2 molecules of parent ic acid, তাদের থেকে আমি ওয়াটার বার করে দিলাম। তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে পাইরো পেরেন্ট ইক অ্যাসিড, মানে পেরেন্টের যেটা নাম তার সাথে একটা কি ইক অ্যাসিড। এক্সাম্পল করলে আরও বোঝা যাবে। সো প্রোভাইডেড, এবং এটা মাথায় রাখতে হবে, এটা একটা শর্ত দেওয়া রয়েছে, প্রোভাইডেড ইট ইজ অ্যান অক্সো অ্যাসিড, রাইট। সো এবার দেখ, যেমন আমি একটা নিলাম সালফিউরিক অ্যাসিড, আমি বলছি না কী বলেছি, 2 molecules of parent ic acid, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড নিলাম, 2 H2SO4 নিলাম সালফিউরিক অ্যাসিড, এবং এটার থেকে আমি ওয়াটার বার করে দিলাম, ওয়াটার বার করে দিলাম। সো 2 H2SO4, এটার থেকে আমি H2O বার করে দিলাম, জল বার করে দিলাম। তাহলে কী হবে, তাহলে দেখ আমি এটা স্ট্রাকচার খুব ভালো মতোই জানি, S ডাবল বন্ড OH। এবার এটার থেকে আমি জল বার করবো, এখানেও আঁকি H ডাবল বন্ড OH ডাবল বন্ড। এবার এটার থেকে আমি কী বার করছি, জল, ওয়াটার, তাই তো, আই এম রিমুভিং ওয়াটার। সো ওয়াটার এলিমিনেট করলে আমি কী পাচ্ছি দেখ, সো ওয়াটার এলিমিনেট করলে আমি পাচ্ছি হচ্ছে H2S2O7, তো এর সাথে 2 গুণ কর, কত হচ্ছে, এর সাথে 2 গুণ করলে H4S2O8 হচ্ছে, তার মধ্যে তার মানে H4, এবার তার থেকে H2 বার করে দেয়, তাহলে কি H2S2O7 হচ্ছে, তাই তো। তাহলে দেখ, তাহলে এটা কি, এটা হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড, এটার নাম আমি কী দেবো, তো এটার নাম তো ছিল সালফিউরিক অ্যাসিড, এটার নাম আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এটার থেকে আমি কী পাচ্ছি, পাইরো সালফিউরিক অ্যাসিড,
ঠিক আছে, পাইরো সালফিউরিক অ্যাসিড। এবার যদি বলি HNO3 মানে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড থেকে আমি পাবো? নাইট্রিক অ্যাসিড থেকে পাবো না, কারণ দেখ আমাকে কী বলেছে, আমাকে বলেছিল যে প্রোভাইডেড ইট ইজ অ্যান অক্সো অ্যাসিড, রাইট? প্রোভাইডেড ইট ইজ অ্যান অক্সো অ্যাসিড, তাহলে যদি হয় তাহলে তো এখান থেকে যদি H2 বার করি আর আমার এইচই থাকবে না। এইচই যদি না থাকে তার মানে আমি OH হওয়ার স্বপ্ন তো বাদই দাও, তার মানে কোনো হাইড্রোক্সিল গ্রুপই থাকবে না। সো দিস উইল নট বি আ অক্সো অ্যাসিড। So if it is not a oxo acid, then we cannot say that it is a pyro acid also, right? So we cannot say that here pyroform, we can say that here pyroform does not exist. আবার আছে H3PO4, 2H3PO4 নিই, H3PO4 দিয়ে এর থেকে যদি H2 বার করে দিই তাহলে আমি কি পাবো? H4P2O7, তাই তো? H4P2O7 এটা হচ্ছে কি পাইরো, এটার নাম কী হবে তাহলে? পাইরো ফসফরিক অ্যাসিড। তো তার মানে পাইরো ফসফরিক অ্যাসিড, পাইরো ফসফরিক অ্যাসিড, খুব সুন্দর, পাইরো ফসফরিক অ্যাসিড। তো পাইরো ফসফরিক অ্যাসিড, সো ইট ইজ অ্যান অক্সো অ্যাসিড। সো এবার দেখ, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হাইপোফর্ম। এবার আমরা কোন জিনিসটা দেখবো? এবার আমরা ফার্স্টে দেখবো এবার আমরা দেখবো হাইপোফর্ম, ঠিক আছে? তো ফর্মের ক্ষেত্রে এবার আমরা দেখবো হাইপোফর্ম। সো দেখ, হাইপোফর্ম তো দু রকমের, একটা হচ্ছে দেখ আস অ্যাসিড, দু রকমের ক্ষেত্রে, একটা হচ্ছে আস অ্যাসিড আর একটা হচ্ছে ইক অ্যাসিড, রাইট? তাই তো ঠিক বলছি? একটা হচ্ছে ইক অ্যাসিড, একটা হচ্ছে আস অ্যাসিড আর একটা হচ্ছে ইক অ্যাসিড। সো দেখ, তাহলে আমি আস অ্যাসিড থেকে যদি আমি একটা অক্সিজেন মাইনাস করে দিই, একটা অক্সিজেন যদি এলিমিনেট করে দিই, আস অ্যাসিড থেকে যদি একটা অক্সিজেন এলিমিনেট করে দিই তাহলে আমি পাবো হাইপো আস অ্যাসিড, হাইপো আস অ্যাসিড। আর তোর এটা হচ্ছে ইক অ্যাসিড। তো ইক অ্যাসিডের ক্ষেত্রে ফার্স্ট মেক পাইরোফর্ম, ফার্স্টে পাইরোফর্ম বানাতে হবে, ফার্স্টে পাইরোফর্ম বানাতে হবে। পাইরোফর্ম বানিয়ে ওখান থেকে একটা বার করে দিতে হবে, অক্সিজেন বার করে দিতে হবে, তাহলে সেটা পাবো হাইপোপ্যারেন্ট ইক অ্যাসিড, ঠিক আছে? হাইপোপ্যারেন্ট ইক অ্যাসিড। সো ইক অ্যাসিডের ক্ষেত্রে ফার্স্টে পাইরোফর্ম বানাবো। পাইরোফর্ম বানানো আমরা জানি, পাইরোফর্ম কীভাবে করেছি? দুটো মলিকিউল নিলাম, দুটো মলিকিউল থেকে ওয়াটার বার করে দিলাম, দুটো মলিকিউল নিলাম ওই প্যারেন্ট ইক অ্যাসিডে, দুটো মলিকিউল নিলাম, দুই মলিকিউল থেকে জল বার করে দিলাম, তাহলে হাইপোপ্যারেন্ট ইক অ্যাসিড পাবো। যেমন ধর এবার ধরি তো আস অ্যাসিডের ক্ষেত্রে কি? আস অ্যাসিডের ক্ষেত্রে শুধু জল বের করে দিলাম। যেমন ফসফরাস অ্যাসিড, H3PO3, এটা হচ্ছে কী অ্যাসিড? এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। সো এটার থেকে যদি আমি একটা অক্সিজেন বার করে দিই তাহলে আমি কী পাবো? H3PO2। তাহলে এটা আবার কী অ্যাসিড? এটা কিন্তু হাইপোফসফরাস অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। যেমন আরেকটা জিনিস দেখতে পারি, একটা হচ্ছে HClO3, এটা Cl+5, এটা +5, তো তাহলে এটার নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড। এখানে আমার মাথায় রাখতে, ক্লোরিক অ্যাসিড HClO2, এটা হচ্ছে ক্লোরাস অ্যাসিড, আর HClO এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, HClO এটা হচ্ছে কি? এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। বেশি কিছু নেই, এখান থেকে একটা ক্লোরাস যেটা সেখান থেকে যদি একটা অক্সিজেন এলিমিনেট করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাইপোফর্ম। সো এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তো এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। যেমন একটা আছে HNO2, এটা হচ্ছে একটা যদি ও বার করে দিই তাহলে এটা হচ্ছে HNO পাবো, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আমরা হাইপো ইউজ করতে পারবো না, কারণ প্রোভাইডেড ইট শুড বি অ্যান অক্সো অ্যাসিড। সেটা কিন্তু এখানে যদি করি তাহলে এখানে কিন্তু অক্সো অ্যাসিড পাবো না। সো অক্সো অ্যাসিডের কিছু নিয়ম ছিল। কী নিয়ম? অক্সো অ্যাসিডে কিন্তু একটা হাইড্রক্সিল গ্রুপ থাকতে হবে। সো হেয়ার দেয়ার ইজ নো হাইড্রক্সিল গ্রুপ, সো উইল নট ইউজ হাইপো। এবার দেখ, যেমন দেখ H2SO4, এবার ইক অ্যাসিডের ক্ষেত্রে দেখছি H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। সো 2H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো এখান থেকে আমরা কী করবো? আগে পাইরোফর্ম করে একটা অক্সিজেন বার করে দেবো, তাই তো?
তো দেখ H2SO4 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 এবার এখান থেকে কী করবো পাইরোফর্ম করবো স্যার 2H2SO4 নিলাম 2H2SO4 নিয়ে এখান থেকে একটা কী করবো জল বার করতে হবে তাই তো জল বার করে দিলে দেখ H4 হলো H4 থেকে H2 করে দিলে H2 পাবো H2S2O7 H2S2O7 সো H2S2O7 যদি হয় H2S2O7 হচ্ছে পাইরোফর্ম ঠিক আছে এর কী ফর্ম এটা হচ্ছে পাইরোফর্ম সো পাইরোফর্ম থেকে যদি একটা অক্সিজেন বার করে দিই তাহলে আমি কী পাবো তাহলে আমি পাবো হাইপো প্যারেন্ট ইক তাই তো এখানে কী ছিল সালফিউরিক অ্যাসিড ছিল সো হাইপো সালফিউরিক অ্যাসিড এটার নাম কী পাবো এটার নাম পাবো হচ্ছে হাইপো সালফিউরিক অ্যাসিড এটার নাম পাবো হচ্ছে হাইপো সালফিউরিক অ্যাসিড তাই তো এখানে আমি হাইড্রো লিখেছি আমি লিখিনি হাইপো সালফিউরিক অ্যাসিড হাইপোসালফিউরিক অ্যাসিড এবার দেখ তো পার অ্যাসিড তো এবার আসছি পার অ্যাসিডের কথায় এবার আসছি কি তো হাইপো এখানে ইক অ্যাসিড দেখলাম এখানে আস অ্যাসিড দেখলাম সো ইক অ্যাসিডের ক্ষেত্রে ফার্স্টে পাইরোফর্ম বানাতে হবে প্রোভাইডেড ইট শুড বি অ্যান অক্সো অ্যাসিড রাইট সো এবার দেখ এবার আসি পার অ্যাসিডের কথায় এবার আসছি আমরা কোথায় পার অ্যাসিড সো পার অ্যাসিড কী হয় সো পার অ্যাসিডের ক্ষেত্রে যে ইক অ্যাসিড থাকে ইক অ্যাসিড সেই ইক অ্যাসিড থেকে একটা অক্সিজেন যোগ করে দেবো তাহলে এটা কী পাবো এটা হচ্ছে পার ইক হয়ে যাবে তাহলে এটা কী হয়ে যাবে পার ইক অ্যাসিড যখন ইক থাকবে তখন একটা অক্সিজেন যোগ করে দিলাম তখন হবে পার ইক অ্যাসিড তখন হচ্ছে পার ইক অ্যাসিড যেমন HClO3 ঠিক আছে HClO3 এখানে সিএল কী ফর্মে রয়েছে +5 মানে আমরা জানি অধিক মানে হচ্ছে এক্সট্রা ফর্মে রয়েছে সো HClO3 এখানে হচ্ছে +5 রয়েছে এর সাথে যদি একটা অক্সিজেন আমি জুড়ে দিই তাহলে HClO4 এটা হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড এটার নাম কি এটার নাম হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড সো if paroxy linkage is present then we must always use par acid right so if paroxy linkage is always present then we must use par acid but it is not mandatory for everything it is not mandatory that if there is no paroxy linkage if you think that there is no probability of that being an paroxy acid that is a wrong perception right so your perception should be that if there is a oxo linkage then yes it is in par because paroxy things par acid but এখানে দেখ এখানে HClO4 এর ক্ষেত্রে এটা আমরা বলছি পার ক্লোরিক অ্যাসিড ঠিক আছে কারণ ইক ফর্মের সাথে একটা অক্সিজেন জুড়ে দিয়েছি তাহলে পার ক্লোরিক অ্যাসিড হলো তাই তো কিন্তু দেখ এটা যদি স্ট্রাকচার করি HClO4 এ তো দেখ Cl এখানে হচ্ছে ডবল বন্ড ও এখানে হচ্ছে ডবল বন্ড ও আর এখানে হচ্ছে OH তাহলে HClO4 সো ইফ এখানে কিন্তু পারক্সি লিঙ্কেজ নেই তাও কিন্তু এটা হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড ঠিক আছে এবার আসে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে দেখ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে H2SO4 এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ইক এর সাথে যদি প্লাস অক্সিজেন করা হয় তাহলে কী হবে পার সালফিউরিক অ্যাসিড এটার নাম কী হয়ে যাবে পার সালফিউরিক অ্যাসিড তাহলে এটার ক্ষেত্রে পার সালফিউরিক অ্যাসিড হবে এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা আমি কীরকম করবো দেখ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে H ডাবল বন্ড OH তাই তো এবার এটার ক্ষেত্রে এই OHটা একটা ভাঙিয়ে এখানে আরেকটা O জুড়ে দিতে হবে OH একটা ভাঙিয়ে এখানে আরেকটা O জুড়ে দিলে আমি তোর কী পেয়ে যাবো পার সালফিউরিক অ্যাসিড আমি একটা পার পেয়ে যাবো ঠিক আছে পার পেয়ে যাবো পার সালফিউরিক অ্যাসিড পেয়ে যাবো এবার দেখ তাহলে এখানে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রেও একই রকম H3PO4 এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড এর সাথে H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4 এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড এটা কেমন অ্যাসিড এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড আবার এর সাথে যদি একটা অক্সিজেন জুড়ে দিই তার মানে H3PO5 এটা কী হয়ে গেল পার ফসফরিক অ্যাসিড এটা হয়ে গেল পার ফসফরিক অ্যাসিড সো H3PO5 এটা হয়ে গেল পার ফসফরিক অ্যাসিড ঠিক আছে যেমন পার আয়োডিক অ্যাসিড সবসময় এটা মাথায় রাখবে আরেকটা হয় HiO4 হচ্ছে পার আয়োডিক অ্যাসিড এটার নাম কি পার আয়োডিক অ্যাসিড মানে এটা কোথার থেকে এসছে আয়োডিক অ্যাসিড তার মানে HiO3 আয়োডিক অ্যাসিড তার মানে কি HiO3
HiO3 থেকে একটা অক্সিজেন জুড়লেই তো পারআয়োডিক অ্যাসিড আসে, তাহলে আয়রে মেবি +5 হবে, দেখি আয়রে +5 হবে কিনা। তো এখানে +6 O3-র জন্য হচ্ছে কত, O3-র জন্য +6 আর এইচের জন্য -1, তার মানে দেখ 5 আছে, ক্লোরিনের মাথায় 5 আছে, ঠিক আছে। এবার দেখ, এবার আছে পলিথায়োনিক অ্যাসিড, তো ওটা হচ্ছে পারআয়োডিক অ্যাসিড। এবার হচ্ছে পলিথায়োনিক অ্যাসিড, এটা খুব ডিস্টার্ব করে, তাই না, এটা খুব কী করে, এটা খুব ডিস্টার্ব করে, পলিথায়োনিক অ্যাসিডটা খুব ডিস্টার্ব করে। পলিথায়োনিক অ্যাসিড আমাদের মাথায় রাখতে কেমন হবে, একটা এস থাকবে, এসের এখানে এন খানা, মানে আমি জানি না, তো এখানে এস আছে, এখানে এস আছে, এখানে ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, এটা হচ্ছে OH, এটা হচ্ছে OH, এখানে হচ্ছে ডাবল বন্ড ও, এখানে হচ্ছে ডাবল বন্ড ও, ঠিক আছে, এখানে ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, OH, এখানে ডাবল বন্ড ও, OH, SN, ঠিক আছে। এগুলোকে আমরা কী বলি, পলিথায়োনিক অ্যাসিড। এবার দেখ, যখন আমরা রেডক্সের ক্ষেত্রে আমরা যখন আয়োডোমেট্রিক টাইট্রেশন পড়েছিলাম, আমরা পড়েছিলাম Na2S2O3, এটা আমরা কি পড়েছিলাম, থায়োসালফেট, এটার নাম কি, সোডিয়াম থায়োসালফেট। কি পড়েছিলাম, সোডিয়াম থায়োসালফেট পড়েছিলাম, তাই তো, সোডিয়াম থায়োসালফেট পড়েছিলাম। দেখ, তো এর ক্ষেত্রে এর সাথে কী যোগ করেছিলাম, এর সাথে I2 দিয়েছিলাম, আয়োডোমেট্রিক টাইট্রেশনে I2 দিয়েছিলাম, দিলে কী হয়ে গেছিলো, Na2S4O6, ঠিক আছে, 2NaI, এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, চারটে এস রয়েছে, থায়ো হচ্ছে এসের সাথে জোড়া হয়, তো এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, সো সোডিয়াম টেট্রাথায়োনেট। তো এগুলো স্ট্রাকচার খুব দেয়, যেমন এর ক্ষেত্রে যদি আমি আঁকি, তাহলে এস 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 এস, তাহলে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OH, তাহলে চারটে এস রয়েছে, চারটে এস, Na2S4O6, এবার দেখ এখানে Na2টা H দিয়ে রিপ্লেস করে দেয়, H2S4O6, 1 2 3 4 5 6, তাই H2S4O6, এটা হচ্ছে টেট্রাথায়োনেটের স্ট্রাকচার, টেট্রাথায়োনিক অ্যাসিড বলবো। তাহলে এবার যখন এর সাথে করবো তখন এখানে H বার করে দেবো। এবার দেখ, P4 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন কেমিস্ট্রি। সো P4 এর ক্ষেত্রে কী দেখবি, পি দিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস আসবে। যেমন আমরা ফার্স্টে যে স্ট্রাকচারটা আঁকবো সেটা হচ্ছে P4 এর স্ট্রাকচার। সো পি এর কটা বাইরে থাকে, পি এর থাকে হচ্ছে 5টা, পি এর বাইরে থাকে হচ্ছে, তাহলে দুটো হচ্ছে, একটা তো লোনটা চলে গেলো আর 3টে বন্ড করবে। সো পি, এখানে পি দিলাম, সো P4 এর স্ট্রাকচার মাথায় রাখলেই হয়ে যাবে। সো এই 1 2 3 হলো, বাইরে এখানে ডাবল বন্ড গেল, এটা ক্ষেত্রে অন্য গালি দিয়ে গেলাম 1 2 3, এর সাথে একটা স্ট্রাকচার করবো, তাই তো। এবার দেখ, এর ক্ষেত্রে সবুজ কালি নিলাম, তো এটা কী করবো, কার সাথে, এর সাথে একটা করলো, এর সাথে তো দুটো করছেই, 1 2 3, তাই তো। তাহলে আমার হয়ে গেল P4, ঠিক আছে, P4। এবার কোয়েশ্চেন দেয় যে P4 এর ক্ষেত্রে পিতে এস ক্যারেক্টার কত, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত P4 এর ক্ষেত্রে। সো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত হচ্ছে, তাহলে দেখ sp3, এখানে একটাই মাত্র sp3, তাহলে একটা এস আছে, এস ক্যারেক্টার হচ্ছে 25%, আর পার্সেন্টেজ পি ক্যারেক্টার কত, পার্সেন্টেজ পি ক্যারেক্টার ইজ 75%, রাইট। সো দেখ, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে P4O6। সো P4O6 যখন করবো, আমি একই স্ট্রাকচার কপি করবো, একই স্ট্রাকচার আমি কপি করে আমি এখানে পেস্ট করব। করলাম, এবার দেখ ছোটো এখানে আমি একটা করবো, 1 2 3 4 5 6, কালো করে অক্সিজেন দিয়ে দেবো, তাহলে দেখ কালো করে অক্সিজেন ঢুকবে, 1 2 3 4 5 6, এটা কী হলো, H4 না সরি
P4O6 P4O6 এর আগে P4O10 আঁকবো। কীভাবে P4O10 কীভাবে করবো? একই স্ট্রাকচার কপি করবো। কপি আর একই স্ট্রাকচার পেস্ট করবো। একই রকমভাবে কী করবো, এখানে একটা ও দিয়ে দেবো, 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 এখান থেকে একটা ও দিয়ে দেবো, দিয়ে এবার এখান থেকে ও দিয়ে দেবো। আগে ছিল 6টা ও, P4O6 ছিল, দেখ P4O8, P4O9, P4O10. So that's the thing.